বাংলাদেশের অভ্যন্তরে যে ভয়ঙ্কর রকমের একটা চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ক্যান্টনমেন্টে সারি সারি ট্যাঙ্ক আর সেনা ঢুকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এদিকে এবার ফাঁস হলো সেনা প্রধানের মহাপরিকল্পনা। শেখ হাসিনাকে নিয়ে নতুন পদক্ষেপ নেওয়াতে কঠিন অবস্থা দেশের। ডক্টর ইউনূসেরও খারাপ অবস্থা হয় হঠাৎ সেনা প্রধানের এই পদক্ষেপটি নেওয়ার জন্য। মোহাম্মদ ইউনূসের হাত থেকে দেশের ক্ষমতা ছিনিয়ে নিতে দেশের দখল নিতে সে দেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী গোটা দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিতে সক্ষম হতে চলেছে। আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে। কাউকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় ভিলেন কে, এক বাক্যে অনেকে উত্তর দিবে জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান। সিপির নেতা নাহিদ বলেছেন ৭১ আর ২৪ নাকি আলাদা নয়। রীতিমতো বাপের পেছন দিয়ে হওয়ার পর অপুষ্টিতে ভুগলেই এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে। কোথায় ৭১ আর কোথায় ২৪, কই আগরতলা আর কই খাটের তলা। মানে মন চাইলো আর একটা ইতিহাস বানাই দিলাম, একটা মন চাইলো একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, ওইটাই নিউজ হবে, নাটক পাইছেন। বাংলাদেশকে রীতিমতো ধ্বংস করেছে এই ২৪-এর কথিত রেপ্লিকা গণঅভ্যুত্থান, যেটা $29 মিলিয়ন কেনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি। এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি হতাশ। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে। আপনাকে একটা কথা বারবার বলেছি যে খুবই শীঘ্রই এই অবৈধ দখলদারের পতন হবে। প্রেমের জায়গাটা যে এত সেনাবাহিনী সেখানে এসেছে, সরকার টেক ওভার করবে কিনা, সরকার টেক ওভার করবে এই অবৈধ। চীন থেকে ফেরার পথে বাংলাদেশ এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সত্যি সত্যি কি ডক্টর ইউনূস চীন থেকে ফেরার পথে বাংলাদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে সে দেশের দখল নিতে প্রস্তুত সেনাবাহিনী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে, আর তাতে আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই দেশের ক্ষমতা হাতে নিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে সমস্ত দ্বন্দ্ব বিভেদ মিটিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন, আর এই সময়ে প্রধান উপদেষ্টা চীন সফর সে দেশের ক্ষমতা সেনাবাহিনীর দখলে নেওয়ার পথকে প্রশস্ত করে দিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর ৩ দিন ধরে অনেকগুলি ম্যারাথন বৈঠক করলেন। তার মূল লক্ষ্য সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা দূর করা এবং বাহিনীর ঐক্য ফিরিয়ে আনা। বিশ্লেষকরা বলছেন এই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার যে পরামর্শ জেনারেল ওয়াকারুজ্জামান দিলেন তা অবশ্যই প্রশংসনীয়, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এর মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধহস্তে নেমে পড়েছেন বাংলাদেশের পরিস্থিতি আয়ত্তে আনতে। এমনকি সেনানিবাসে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেন সেনাপ্রধান। সেই বৈঠক চলে ৪৫ মিনিট পর্যন্ত। তারপরেই ক্যান্টনমেন্টে সারি সারি ট্যাঙ্ক আর সেনা ঢুকতে দেখা যায়। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর তৎপরতা। শুধু তাই নয়, বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে অতি সক্রিয়তাও। আর এখানে প্রশ্ন উঠছে, কেন এত সক্রিয়তা? তবে কি বাংলাদেশের ক্ষমতা সেনার হাতে? সূত্রের খবর বলছে, দেশে সেনা শাসন বা জরুরি ভিত্তিক কোনো অ্যাকশন শুরু হওয়ার কথা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি, তবে বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত সামনে আসতে পারে। সেনাপ্রধান তার উচ্চপদস্থ সেনা কর্তাদের নিয়ে বৈঠক গ্রহণ করেছেন। শুধুমাত্র তাই নয়, রাষ্ট্রপতির সম্মতিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর কারণে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে আলোচনা করেছেন ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা দেশে ফেরার আগে শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি ফের অভ্যুত্থান হওয়ার চেষ্টা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল বলে সূত্রের খবর, কিন্তু সেই চেষ্টা বিফলে চলে গেল ভারতের কারণে। ভারতই প্ল্যান বানচাল করে দেয়। ভারতের বেশ কিছু গোয়েন্দা সংস্থার তরফে এই খবরই পাওয়া যাচ্ছে।
এমনকি এটাও জানা যাচ্ছে এর মাস্টার মাইন্ড ছিল সেনাকর্তা ফয়জুর রহমান। গোপন সূত্রে খবর, সেনাপ্রধান এতদিন নিশ্চুপ থাকলেও ভিতরে ভিতরে ছক কষেছেন। এখন দেখা শেখ হাসিনা দেশে ফেরার আগে নতুন কি পরিকল্পনা নিয়ে মাঠে নামেন সেনাবাহিনীর প্রধান। এবার ডক্টর ইউনূস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে, অভূতপূর্ব ঘটনা ঘটেছে, বাংলাদেশে প্রথম এই 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে, এই প্রথম $2.1 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, যেটা সিংহভাগই ডিসবার্স হবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে, 400 কোটি টাকার মতো ব্যয় করবে, নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল, চীনকে দেওয়া যায়নি মংলার উন্নতির জন্যই, কিন্তু এখন চীনকে দেওয়া সম্ভব হয়েছে। অনেক কিছু আমরা এগুলো বিশ্লেষণ করি, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন, এত অর্জন যে ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসকে তো মানুষ হারাতে চাইবে না। অলরেডি চারদিকে রব উঠেছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। তা আমি মনে করি এই বিশাল বিশাল অর্জনগুলো ডক্টর ইউনূস যদি সুস্থ থাকেন তাহলে তাকে 5 বছর ক্ষমতা রাখার সম্ভাবনা বাড়ছে। প্রয়োজনে আবার জাতীয় সরকার গঠন করা হোক, এই প্রস্তাব উঠছে। উই ওয়ান্ট ডক্টর ইউনূস ফর লং টাইম। যেহেতু তিনি তার বয়সের শেষের দিকে আছেন, অতএব তার খেদমত থেকে এই জাতিকে বঞ্চিত করতে আমরা চাই না। এমনকি এই প্রস্তাব উঠছে, ঠিক আছে নির্বাচন হোক, সমস্যা নেই, এমনিতে অনির্বাচিত জাতীয় সরকার দরকার নেই, নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে সব দল ম্যানিফেস্টো দিবে যে আমরা নির্বাচনে জিতলে ডক্টর ইউনূসকে আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বানাবো। দেখবেন যে এই জাতি মেনে নিয়েছে। সাপোজ নির্বাচনে জিততো বিএনপি অথবা জামাত, কিন্তু প্রধানমন্ত্রী তারা বানাবে ডক্টর ইউনূসকে। জামাত জোট জিতত, ডক্টর ইউনূসকে। এই প্রতিশ্রুতি দেন, জনগণ এই প্রতিশ্রুতি চায়। এই প্রস্তাবও কিন্তু উঠছে, মানে অ্যাট এনি কস্ট ডক্টর ইউনূসকে চায় মানুষ। কারণ তিনি যা করতে পেরেছেন, বাংলাদেশকে যেভাবে উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যেভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রগুলো সব রুখে দিচ্ছেন, এটা অন্য কেউ পারবে না। অতএব আমরা ডক্টর ইউনূসকেই চাই। তো এই যে চাওয়া, এটাই ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতা থাকার সম্ভাবনা বাড়ছে, আমরা চাই। আরেকটা বিষয় যে চীন যাদেরকে, চীনের সাথে ডক্টর ইউনূসের যা ঘটেছে, চীনের সাথে এত কিছু যাদের ঘটে বা যে সরকারকে এত সহায়তা করেন চীন, ইতিহাস বলে যে তারা খুব সহজে ক্ষমতা থেকে যায় না। চীন যাদেরকে এত টাকা পয়সা দেয়, তারা নির্বাচিত হোক অনির্বাচিত হোক আর সেনাবাহিনী হোক, তারা ক্ষমতায় থাকে অনেক দিন। এটা একটা ইতিহাস। অতএব এই ইতিহাস একটু মনে করিয়ে দিলাম। বাংলাদেশ চীন সম্পর্ক আরো বেশি সম্ভাবনাময় হবে ডক্টর ইউনূস। এত বেশি সম্ভাবনাময় হলে চীন সেই রেজিমকে রেখে দেওয়ার নানা চেষ্টা করে, যদিও কে ক্ষমতায় থাকবে কি থাকবে এটা বাংলাদেশের বিষয়, কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল কিছু রিয়ালিটি আছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন। দেখেন, প্রায় সব মিলে 9টা MOU এবং চুক্তি, 1 চুক্তি এবং 8টা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেখানে যা ঘটেছে এর সাথে আরও বেশি সম্ভাবনার কথা ডক্টর ইউনূস নিজেই জানিয়ে দিলেন। মানে বাংলাদেশে বড় বাজার তৈরি হবে। সত্যি এই কথাগুলো যে তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো একটা অবস্থা বাংলাদেশে হওয়ার ইঙ্গিত বহন করে। আর যিনি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন, তাকে কি মানুষ চলে যেতে দিবে ক্ষমতা ছেড়ে? না। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকার ডক্টর ইউনূস বলেন, চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশক ধরে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছি। এবং এই বিষয়গুলো এমনভাবে প্রফেসর ইউনূস অ্যাড্রেস করছেন যে অতীতে চীনের সাথে মাখামাখি মানেই যুক্তরাষ্ট্রে নড়াচড়া শুরু হয়, অথচ যুক্তরাষ্ট্রে কোনো রিয়াকশন নেই, যুক্তরাষ্ট্র মোটেও ক্ষুব্ধ নয়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা চীনের উন্নয়ন
অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই। মানে চীন ডিপলি এনগেজড হচ্ছে বাংলাদেশে। ডিপলি এনগেজড হওয়া মানে অনেক বড় কিছু। দারিদ্র্য দূরীকরণে চীনের সাফল্যের বিশেষ প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অধিকাংশ দেশে শুধু জিডিপি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে, কিন্তু চীন নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরাসরি কাজ করেছে। এজন্যই তারা রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচনের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেখেন, এখানে চীনের একটা সুবিধা হচ্ছে তাদের অডেল টাকা আছে, তারা দিতে পারে। অনেকে আছে যে চাইলেও দিতে পারে না, যেমন ভারত চাইলেও বাংলাদেশকে দিতে পারবে না, নাই তাদের। আর চীনের অডেল টাকা আছে। গত 15 বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 1000 চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে, যা সরাসরি ও পরোক্ষভাবে 5,50,000-এরও বেশি বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি করছে। তো বর্তমানে হচ্ছে এটা যে 5,50,000 বেশি মানুষ চাকরি করে। তো এবার যে প্রতিশ্রুতি বা এবার মূলত যে উদ্দেশ্যে প্রফেসর ইউনূস গিয়েছেন যে হিউজ চীনা কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে অনেক, এবং আরো অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে, তাহলে এই 5,50,000 এটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। 10 লাখ লোকের যদি কর্মসংস্থান হয় চীনা কোম্পানিতে, বাংলাদেশের চিত্রই তো পাল্টে যেতে পারে। বাংলাদেশে কয় লাখ পরিবার আছে, প্রত্যেক পরিবার কয় লাখ বেকার পরিবার আছে, প্রত্যেক বেকার পরিবার থেকে একজনকে ভালো চাকরি দেওয়া সম্ভব। এর মানে বাংলাদেশে কোনো গরিব থাকে না, তাতে শুধু এই চীনের মাধ্যমেই সম্ভব। ওদিকে জাপান আসছে, দক্ষিণ কোরিয়া আসছে, তুরস্ক আসছে, অভাব নাই, চারদিক থেকে আসতেছে। যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, একেবারে আর কিছু না করলেও বিভিন্ন কোম্পানিতে মাসে একটা ভালো বেতনে চাকরি করবে, প্রত্যেকটা পরিবার হবে স্বাবলম্বী। ডক্টর ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশের শিল্প খাতে ব্যবহৃত পণ্যের সিংহভাগই চীন থেকে আসে। আমাদের আমদানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই সহযোগিতা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। সম্প্রতি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে প্রথম দলবদ্ধ বাংলাদেশি রোগী, চিকিৎসক ও ট্রাভেল এজেন্টরা চিকিৎসা সেবা নিতে গেছেন। অধ্যাপক ইউনূস বলেন, চীনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বাংলাদেশেও একটি সমৃদ্ধ স্বাস্থ্য খাত গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এবছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা 50 বছর পূর্তি উদযাপন হচ্ছে, যা বাংলাদেশ চীন জনসংযোগ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। ডক্টর ইউনূস 1000 বছরের বৌদ্ধ সংস্কৃতির বন্ধনের কথা স্মরণ করেন। দেখেন, ডক্টর ইউনূস কি চালাক, ধর্মীয় এই বন্ধনের কথাটা কিন্তু উল্লেখ করেছেন, আর এইটা চীনের কাছে গুরুত্বপূর্ণ। মোবাইলজয়ী অর্থনীতিবিদ ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তুলে ধরে বলেন, আমরা শুধু একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই না, বরং মানে দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই, এটা তো আছেই, এর সাথে আরো। তাহলে এইটা কিন্তু একটা লাইন, দর্শক। দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে চীনের কোঅপারেশনের মধ্য দিয়ে। আই রিপিট, দ্রুত বর্ধনশীল অর্থনীতি মানে অল্প সময়ের মধ্যে দেখবেন যে অর্থনীতি বুস্ট করছে বাংলাদেশে, কোনো গরিব নেই, পার ক্যাপিটা ইনকাম, জিডিপি হিউজ বেড়ে গিয়েছে, এবং সেটা একেবারে ভারসাম্যপূর্ণভাবে। বরং এমন একটি অন্তর্বর্তীমূলক অর্থনীতি মডেল তৈরি করতে চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে হবে। এটা ইম্পর্টেন্ট যে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট। এর মানে অনেক দেশের জিডিপি আছে অনেক, যেমন ভারতে একটা বিশাল অংশ আছে খেতে পারে না, তাদের স্যানিটেশন ব্যবস্থা নেই, অথচ তাদের জিডিপি অনেক। কিভাবে? সাপোজ এক শাহরুখ খান বা সালমান খানের বা নীতা আম্বানির কিংবা মুকেশ আম্বানির যে পরিমাণ টাকা, ওটা ভারতের 1 কোটি মানুষেরও নেই। এর মানে এখানে বৈষম্য। কিন্তু এই বৈষম্য মুক্ত দ্রুত বর্ধনশীল অর্থনীতির কথা প্রফেসর ইউনূস বলছে না, যে না সবার ভাগেই কিছু না কিছু পড়বে, গরিবদের ভাগে আগে পড়বে। তিনি আর যখন প্রফেসর ইউনূস এগুলো নিয়ে অনেক আগে থেকে কাজ করেন, যে দেশের উন্নতির সাথে সাথে একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর জন্য আগে সুবিধাভোগী হয় সেই উন্নয়নের। আর হাসিনার উন্নয়নের সুবিধাভোগী প্রথম হচ্ছে তার দলের নেতাকর্মীরা, আমলারা। তিনি আরো যোগ করেন, আমাদের সহযোগিতা এখন শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটা সাংস্কৃতিক শিক্ষা, প্রযুক্তি খাতে বিস্তৃত হবে। গত 50 বছর ছিল চমৎকার, কিন্তু আমি বিশ্বাস করি আগামী 50 বছর হবে আরো বেশি সম্ভাবনা। বাংলাদেশ চীন সম্পর্কে নতুন অধ্যায় উভয় দেশের জনগণের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। যিনি বিশাল বাজার, প্রযুক্তিগত দক্ষতা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির যুবশক্তি সমন্বয় এই সম্পর্ককে দেশের একটি মডেল পার্টনারশিপ পরিণত করতে পারে। এখানে আরেকটা বিষয় উঠে এসেছে যে যুবশক্তি মানে তারুণ্যকে প্রফেসর ইউনূস সব জায়গায় একেবারে উন্নয়নের থিওরির মূল কেন্দ্রে তারুণ্যকে রেখে প্রফেসর ইউনূস ডিজাইন করছেন। অতএব আগামীর বাংলাদেশ সত্যি সুন্দর বাংলাদেশ। উই ওয়ান্ট প্রফেসর ইউনূস ফর 5 ইয়ার্স। দর্শক, পরিশেষে একটা সহজ যুক্তি, এই যে আমি বলছি যে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে।
আপনারা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া যাওয়া লাগবে না, বাংলাদেশেই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাবে। অনেকে মনে করছে দূর কি বলে, এগুলো বাড়িয়ে বলে, ডক্টর ইউনূসকে পাম দেয়। এই সুলাইমান ভাই মনে হয় ডক্টর ইউনূস সরকারের খুব কাছের লোক, সুযোগ সুবিধা পায়, এই জন্য এসে পাম দেয়। না ভাই, একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 50 বছর আগে থাইল্যান্ড কিন্তু আমাদের চাইতে গরিব ছিল, মালয়েশিয়া আমাদের চাইতে মোটেও ভালো ছিল না। এমনকি সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো তো সেম ছিল। তো 50 বছর আগে আমরা একই রকমের ছিলাম, বা আমাদের চাইতে খারাপ যারা ছিল তারা আজকে 50 বছর পর আমাদের চাইতে কত ভালো অবস্থানে আছে। মানে এটা সম্ভব, এমন না যে সেই শত শত বছর যাবত এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড তারা এরকম উন্নতিই ছিল না। এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এরা গরিব ছিল আমাদের মতো, অথচ তারা উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে। তাদের নেতৃত্ব সঠিক ছিল। এক ব্যক্তি সিঙ্গাপুরকে বদলে দিয়েছেন কয়েক বছরের মধ্যে। সিঙ্গাপুর এরকম ছিল না, এখন 3 তলা সিঙ্গাপুর, রাস্তার উপরেও এক সিঙ্গাপুর, আর ভূমি তো আছে, আর ভূমির নিচেও আর এক আন্ডারগ্রাউন্ডে আর এক সিঙ্গাপুর। এক ব্যক্তি কয়েক বছরের মধ্যে, 4-5 বছরের মধ্যে সিঙ্গাপুর বদলে দিয়েছেন। তাকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয়। তো এটা সম্ভব, মানে 2-1 ব্যক্তির মাধ্যমে এটা সম্ভব। মালয়েশিয়াও এরকম, থাইল্যান্ডও এরকম। অতএব বাংলাদেশ প্রফেসর ইউনূস এটা রাতারাতি করে দিতে পারবেন। বিতর্কিত বিএনপি নেতা ফজলুর রহমান এখন নোবেল লরিয়েট হতে চান, নোবেল বিজয়ী হতে চান। ফজলুর রহমান গতকালকের একটি টক শোতে মন্তব্য করে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ে মাত্র 7 বছরের বড়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নোবেল পুরস্কার পেতে পারেন তাহলে আরও 7 বছর তিনি যদি চেষ্টা করেন তাহলে 7 বছর পরে এই ফজলুর রহমানও নোবেল বিজয়ী হতে পারেন। তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু 7 বছরের ছোট হয়ে আজকের এই ফজলুর রহমান সাহেব তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের মানুষের কাছেই এখন প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, নাকি আজকের এই আগামীর নোবেল লরিয়েট হিসেবে যিনি নিজেকে দাবি করছেন সেই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে সম্মানিত ব্যক্তি। নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে এই মুক্তিযোদ্ধা হিসেবে আজকের বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বরং আমার কাছে মনে হচ্ছে ছোট করা হচ্ছে। এই ভদ্রলোক দীর্ঘদিন পর্যন্ত, বিশেষ করে 5ই আগস্টের পরে অনলাইনে যে সকল বক্তব্য দিয়ে চলেছেন তা বাংলাদেশের জনগণকে চরমভাবে ব্যথিত করেছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্ক ছড়াচ্ছেন, কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, কখনো বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে, কখনো বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের মাহফিল মজলিসগুলোকে কটাক্ষ করে। এক বাক্যে তার প্রতিদিনের আলোচনাই থাকে কোনো না কোনোভাবে দেশপ্রেমিক নাগরিকদেরকে আহত করা, দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধাচারণ করা। অথচ এই লোকটিকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কোনো ধরনের ওয়ার্নিং দিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই লোকের ওয়ার্নিং না দেওয়ার কারণে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আদতে বিএনপি এখন পর্যন্ত বিশ্বাস করে কিনা আমার জানা নেই। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ, এদেশের কোনো মানুষকেই আপনি কটূক্তি করবেন, খারাপ ভাষায় গালি দিবেন, মিথ্যাচার করবেন, সেটা জনগণ পছন্দ করে না। যেমন এই ফজলুর রহমান সাহেব কয়েকদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের এত মাহফিল বেড়েছে, হেলিকপ্টার বেড়েছে, আলেম ওলামার কদর বেড়েছে যে এখন আর কোথাও কোনো গান হয় না, বাদ্য হয় না, কোনো জায়গায় কোনো আপনার কি বলে এই পালা গান হয় না, জারি গান হয় না, বিভিন্ন ধরনের তার আক্ষেপ একটাই, আলেমরা কেন হেলিকপ্টারে ঘুরছে, আলেমদেরকে কেন মানুষ ডাকছে, আলেমরা সারা বাংলাদেশ একেবারে শেষ করে ফেলছে, এখন এই দেশটা আর মুক্তিযুদ্ধের ইতিহাস নেই। গতকালকেও এক জায়গায় মন্তব্য করে তিনি বললেন যে এখন আর সেই 21শে ফেব্রুয়ারির আনন্দ উনি পান না, 26শে মার্চের আনন্দ পান না, আপনার 16ই ডিসেম্বরের আনন্দ পান না। তাবলিগ জামাতকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন যে তাবলিগ জামাতের মাঠ এখন এই ইজতেমার মাঠ জঙ্গি তৈরির এক কারখানা তৈরি হয়েছে। তাহলে বাংলাদেশে আপনি একটু খেয়াল করে দেখেন তিনি কাদেরকে আঘাত করা শুরু করেছেন। যদি মনে করেন শুধু জামাতকে, শিবিরকে, তাহলে ভুল। তিনি জামাত শিবিরকে টার্গেট করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বাংলাদেশের ধর্মভিত্তিক আলোচক, ইসলামপন্থী স্কলার আজহারি সাহেব সহ
বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষরা, যে সকল মানুষদেরকে জনগণ ভালোবাসে, লক্ষ লক্ষ টাকা তারা তাদের পিছনে স্বেচ্ছায় খরচ করে, এরকম বহু মানুষ আছে, তাদেরকে টার্গেট নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি আবার তাবলিগ জামাতকে মন্তব্য করে বক্তব্য দিয়েছেন। তার মানে তার গোড়ায় গলদ টোটাল ইসলামিক ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি মানুষের ব্যাপারেই এই পটল সাহেব আজকে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন এবং তার গাত্রদাহ সেখানে রয়েছে। অতএব এই ফজলুর রহমান সাহেবের মূল উদ্দেশ্য এবং চিন্তা আমি স্পষ্ট করে বলতে পারি, তিনি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো একটি দেশের পক্ষ থেকে বিশেষ কিছু বাস্তবায়নের জন্য তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন। দেখেন 16 বছরে প্রায় ভোট হয় না, কিন্তু এই ফজলুর রহমান কয়েকদিন আগে মন্তব্য করে বলেছেন বাংলাদেশের ইসলামপন্থী সব দল এক হয়ে গেল, 10% ভোট নাকি বাংলাদেশে নাই। তো 10% নাই কি আছে সেটা দেখার জন্য যে প্যারামিটার দরকার, সেটার জন্য যে আপনার একটা নির্বাচন দরকার, সেটা তো 16 বছর ছিল না। এখানেও তিনি ইচ্ছেপূর্বক এই জায়গায় তিনি মন্তব্য করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে আবার শেখ হাসিনার মতো জাতির কাছে বিভাজন তৈরির জন্য, বিভ্রান্ত তৈরির জন্য তিনি আবার উপস্থাপন করছেন ভিন্ন উপায়ে। তিনি জামাত শিবিরকে সেই আগের মতোই রাজাকার, আলবদর, আল শামসের দোসর, বাংলাদেশে আলেম ওলামা ইসলামপন্থীদের জয় জয়কার, এগুলো নাকি তার এখন সহ্য হয় না। আমি এই ফজলুর রহমান সাহেবকে প্রশ্ন রেখে বলতে চাই, বাংলাদেশের জনগণ যেটা পছন্দ করে সেটাতে আপনার বাধার কারণটা কি? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে এখন নোবেল লরিয়েট হতে চান, বিশ্ববিজয়ী হতে চান, আপনি এখন বিশ্ববিজয়ী হবেন বলে নিজে মন্তব্য করছেন যে এটা কোনো ব্যাপারই না, এটা যে কেউ পেতে পারে, যে কোনো জায়গায় পেতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি আর কোনো দ্বিতীয় আরেকজন ব্যক্তি স্বঘোষিত নোবেল লরিয়েট থেকে থাকেন সেটার নাম আপনি? আপনি কি ভেবে দেখেছেন যে আপনি নোবেল লরিয়েট কি কারণে পাবেন না, সেটা কি নিজে একবার চিন্তা করতে পেরেছেন? শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্ন সময় আক্ষেপ করে ডক্টর ইউনূস সাহেবের উপরে বিভিন্ন ধরনের কটূক্তি করতেন। আপনি ঠিক শেখ হাসিনার তরিকায় পা হাঁটছেন। শেখ হাসিনা টুস করে তাকে ফেলে দিতে চেয়েছিল পদ্মা সেতু থেকে। আজকে আপনি তাকে 7 বছরের সিনিয়র বলে নিজেকে দাবি করছেন, যে কোনো সময় নোবেল লরিয়েট হতে পারেন, আপনি পুরস্কৃত হতে পারেন। এই যে চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে আসার কারণটা কি? এর কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, মানুষের চাহিদা, বিশ্ব রাজনীতি সব কিছু থেকে আপনি দূরে সরে গিয়েছেন। আপনার ভিতরে এখন এমন কিছু ভর করেছে, যেই ভর করার কারণে আপনি এখন আর কোনো কিছু চোখে দেখতে পারেন না। আপনি তো নোবেল লরিয়েট না। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধের আদর্শের বাহিরে গিয়ে এদেশের একজন মানুষ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। এটা বাস্তবতা। এই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশে কয়েকজন ব্যক্তি ধানের শীষ প্রতীক পাওয়ার পরেও নির্বাচনের মাঠে গিয়ে পরাস্ত হবে, তার মধ্যে আপনি থাকাটা অসম্ভব নয়। আপনি আওয়ামী লীগ করেছেন, জীবনভর আওয়ামী লীগ করেছেন, তারপরে আপনি আপনার কি বলে আমাদের বাংলাদেশের আরেকজন ব্যক্তি গামছা মার্কা, তার পার্টিরও আপনি নির্বাচন করেছেন। সেই জায়গা থেকে আজকের আপনাকে বাংলাদেশের জনগণ ভালো করেই চেনে। কিন্তু বিএনপির উপরে ভর করার পরে এই বিএনপিকে আওয়ামী লীগ মুখী বানানোর জন্য যে কয়েকজন ব্যক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে আপনি অন্যতম। এখানে আপনি ক্রেডিট পেতে পারেন। হ্যাঁ, আমি বলছি আপনি নোবেল পেলে এই কাজটার জন্য পেতে পারেন যে বিএনপিকে আওয়ামী লীগের মতো বানানোর জন্য বাংলাদেশে যারা যা অবদান রেখেছে তার মধ্যে সিংহভাগে কে কে থাকবে, তখন আপনি হয়তো তালিকায় আসবেন। ওই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুন হয়তো তালিকায় আসবে, ব্যারিস্টার রুবিন ফারহানা হয়তো আসতে পারে, তা অনেক সিরিয়ালে দূরে থাকবে। তবে আপনি এগিয়ে গিয়েছেন, কারণ আপনারা বাংলাদেশের মানুষকে এখনো বিভাজনের পথে ঠেলে দিচ্ছেন। এই দেশের জনগণকে আজকের আপনারা বিভাজন তৈরি করে দিচ্ছেন। আপনাদের একটু বিবেক জাগ্রত হওয়া দরকার। শেখ হাসিনা শুধুমাত্র এই সকল অপকর্মের কারণেই তিনি এমনভাবে পরাস্ত হয়েছিলেন যে বাংলাদেশের জনগণ তাকে যেমন প্রত্যাখ্যান করেছে, এদেশের সমগ্র জায়গা থেকে তিনি বিতাড়িত হয়েছে শুধু একটা রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে। যাই হোক, আপনি বিভিন্ন দিন বিভিন্ন বক্তব্য দিয়ে যে ভাষায় কাজ শুরু করেছেন, তাতে বিএনপিকে ডুবাতে বিএনপির বিরুদ্ধে অন্য কোনো সংগঠনকে দাঁড় করানো লাগবে না। শুধুমাত্র নিজেদের ভিতরে লুকায়িত এরকম আপনার মতো কিছু উপদেষ্টা থাকলে দলটার 12টা বাজাইতে সময় বেশি দিন লাগবে না। আপনার নোবেল পুরস্কার পাওয়াও আর হবে না,
আর আপনার বাংলাদেশে আপনি যে চিন্তা নিয়ে আদর্শ নিয়ে চলছেন সেই আদর্শ এদেশে বাস্তবায়ন কোনোদিন করতে পারবেন না। এদেশ ছিল, এদেশ আছে, দেশপ্রেমিক নাগরিকদের, ধর্মভিত্তিক নাগরিকদের এবং এদেশের সভ্যতা, কৃষ্টি, কালচার আমরা যেভাবে শিখেছি, জেনেছি সেভাবেই থাকবে। বিজাতীয় কোনো সংস্কৃতি আপনি এদেশে চাপিয়ে দিবেন সেই সুযোগ আপনি পাবেন না। অতএব আপনার আশার জায়গায় থেকে যাবে। জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোন পথে থাকবে, কোন পথে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল 5ই আগস্টের পর থেকে। আপনাদের খেয়াল থাকার কথা যে জনাব তারেক রহমান বলছিলেন যে এবারের নির্বাচনটা হবে ভিন্ন রকম, পুলসেরাতের পোল পার হওয়ার মতন হবে নির্বাচন। আবার নির্বাচন নিয়ে বিএনপির যে তড়িঘড়ি ছিল, 5ই আগস্টে সরকার পতনের পর, শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে 3 মাসের মধ্যে তারা নির্বাচন দাবি করেছিল। তো তখন আমি সহ সারা বাংলাদেশের মানুষ আমরা ব্যাপক সমালোচনা করেছিলাম যে এটা কেমন কথা রে ভাই, এত তাড়াতাড়ি নির্বাচন কেন, একটা সরকার মাত্র বসছে, একটু সময় নিতে হবে, পরিস্থিতিকে শান্ত করতে হবে। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতারা যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলোর বিপরীতে গতকালকে হঠাৎ করে সার্জিস আলম তিনি যে স্টেটাস দিয়েছেন, পিনাকিদা তিনি যে বক্তব্য দিয়েছেন, দুইটাকে একযোগ করলে আগামী একটা সমীকরণ আমাদের পাশাপাশি বিএনপির নেতারা আরো বেশি দেখতে পাচ্ছেন, এমনকি তারা ভয়ও পাচ্ছেন যে আগামী 3 থেকে 4 বছর এই দেশে আদৌ কি ইলেকশন হবে কিনা। এখন নির্বাচন এবং ক্ষমতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন যে ওনার রাজনীতিতে আসার ইচ্ছা নেই, ইভেন তিনি কখনো রাজনীতি করবেন না, তিনি যে দায়িত্ব জনগণ দিয়েছে তাকে তিনি সেটা শেষ করে তিনি তার পুরনো যে কর্মস্থল সেখানে ফিরে যাবেন। কিন্তু হুট করে ডক্টর ইউনূস চীনে থাকা অবস্থায় সার্জিসের স্টেটাসটাকে ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। কেউ কেউ বলছেন যে সার্জিস আলম ডক্টর ইউনূসের সামনে একটা টোপ ফেলছেন, আবার হতে পারে এটা প্রি প্ল্যান্ড, যে বিষয়টা নিয়ে কাউকে সামনে আসতে হবে। এখন সেই দায়িত্বটাকে পিনাকিদা সার্জিস পালন করছে। অনেকে মনে করছে যে সার্জিস আলম যদি এটা নিজ থেকে কইরা থাকে তাহলে এটা সে এনসিপির জন্য করছে, যে ডক্টর ইউনূসের সামনে ক্ষমতাকে একটা টোপ হিসাবে নাড়াচাড়া করা হচ্ছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ভাবে যে ইয়েস সার্জিস একটা পোস্ট দিছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে কমেন্ট করছে, পিনাকিদা একটা ভিডিও বানাইছেন, লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখছে, একটা জনমত গেল 2 দিনে মোটামুটি একটা জনমত কিন্তু গড়ে উঠেছে, হোক এটা 5%, 10%, যে মানুষ মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট পদে থাকেন অথবা প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন। আবার অনেকে বলছেন তিনি তো ভাই রাজনীতি করবেন না, তাহলে কিভাবে প্রধানমন্ত্রী হবেন? এটারও সিস্টেম আছে। যে ধরেন এনসিপি নির্বাচনে আসবে, এনসিপি যদি মোটামুটি একটা বিজয়ী লেভেলে চলে যায়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপনির্বাচনে তারা পাশ করে আইনা তারা একটা ধরেন জায়গায় বসাই দিবে যে স্টেটমেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার অবস্থান গ্রহণ করতে পারেন। এখন অনেকের বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় যেটা নাই সেইটি ঢুকানোর চেষ্টা করছে সার্জিস এবং পিনাকিদা। এখন আসলে ওনার মাথায় কি আছে এটাকে আমাদের বোঝার সুযোগ আছে না, এটাও কিন্তু বোঝার সুযোগ নেই। তবে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা বারবার বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চান, তখন বিষয়গুলা হাস্যকর মনে হইত। বাট শেখ হাসিনার সেই বক্তব্যটা এখন বিএনপির কাছে একদম কিন্তু অকাট্য দলিলের মতনই সত্য মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা এই ধরনের কোনো বক্তব্য শুনি নাই বা ইন্টেনশনটাও বুঝি নাই, কিন্তু যখন ওনার নিয়োগকর্তারা মানে সার্জিস আলমরা তো ওনার নিয়োগকর্তা, তারা যখন কোনো কথা বলে আমরা দেখেছি টুডে টুমরো এটা নিয়ে একটা ভাইব ক্রিয়েট করা হয়, তবে অনেক ভাইব বাতাসে উড়ে যায়, অনেকগুলা বাস্তবে পরিণত হয়। ওনার অন্তরে যদি এটার ইচ্ছা নাও থাকে তাহলে সার্জিস আলমের এই স্টেটাস অথবা পিনাকিদার এই পরামর্শে হয়তো উনি দোদল্যমান অবস্থায় আসতেও পারেন।
নাও আসতে পারেন যে নানান বিতর্ক তৈরি হবে এটা নিয়ে। ইভেন বিএনপির জীবনও এটা মানবে না এখন। পিনাকিদা যে পরামর্শ দিচ্ছেন তারেক রহমানরে উপপ্রধান, এটাও বিএনপি খাবে না, আমার ধারণা খাবে না। যদি এমন হয় আর কি যে পরিস্থিতি একবার আউট অফ কন্ট্রোল গেছে তখন তো খাইতে পারে, বাট সর্বোচ্চ চেষ্টা করবে যেটা না খায়। মানে আসলে কে কাকে নিয়ে খেলছেন এটা বোঝা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। দেখা যাক, নির্বাচন রাজনীতি, এখানে শেষ কথা বলতে কিছু নেই, যে কোনো মুহূর্তে নাটকে পরিবর্তন ঘটতে পারে, দেখার অপেক্ষা আছে। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ডক্টর ইউনূসকে নিয়ে যে গুজবটি ছড়ানো হয়েছে, সেটা ডক্টর ইউনূস নাকি গ্রেপ্তার। এটা কিন্তু সঠিক নয়, এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। সঠিক তথ্য জানতে পারছেন ইতিমধ্যে, বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ।